হাই অ্যাসপিরেন্ট, আমি মোজাম্মেল হক। আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন। এই কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন বায়োলজির একটি চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে আমাদের কন্ট্রোল, যে নিয়ন্ত্রণ এবং তার সাথে সমন্বয় সাধন, যে আমাদের বডির মধ্যে এই কোয়ার্ডিনেশন চলতে থাকে, যে কি করে এই কোয়ার্ডিনেশনটা হয়, আজকে এই বায়োলজির এই চ্যাপ্টারে আলোচনা করব। তো দেখা যাক আজকের এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে পার্টগুলো পাবো, দুটো পার্ট। এই কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন জিনিসটা যেমন আমাদের প্রাণীদের ক্ষেত্রে হয়, তেমন উদ্ভিদের ক্ষেত্রেও কন্ট্রোল কোয়ার্ডিনেশন হয়ে থাকে। এই কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশন কিভাবে হয়, উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে হয়, প্রাণীদের ক্ষেত্রে কিভাবে হয়, সেই জিনিসটা আজকে আলোচনা করব। বিশেষ করে আমাদের এই চ্যাপ্টারে যেগুলো আলোচনার বিষয়বস্তু, সেগুলো হচ্ছে নার্ভাস সিস্টেম, আমাদের এই কন্ট্রোল অ্যান্ড কোয়ার্ডিনেশনে সাহায্য করে। হরমোনাল সিস্টেম, সেটা উদ্ভিদের ক্ষেত্রেও আছে, প্রাণীদের ক্ষেত্রেও আছে। তাহলে কিভাবে কাজ করে সেই জিনিসটা আজকে আলোচনা করব। নার্ভাস সিস্টেমের যখন কথা বলতে যাব, স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র একটা বিশাল বড় একটা একক বা টিস্যু বলতে পারি, এবং সেটা স্নায়ুতন্ত্র সব থেকে স্মলেস্ট বা ছোট, সব থেকে ক্ষুদ্রতম গঠনগত, স্নায়ুতন্ত্রের সব থেকে ক্ষুদ্রতম গঠনগত এবং কার্যগত একক যদি আলোচনা করি স্নায়ুতন্ত্রের, তাহলে আমরা দেখতে পাবো যে স্নায়ুতন্ত্র নিউরন নিয়ে গঠিত। স্নায়ুতন্ত্র নিউরন নিয়ে গঠিত। যেমন এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা নিউরনের ছবি। নিউরনের ছবি। এখানে বেশি কিছু নেই, যেটুকু আমরা এনসিআরটি বুকের মধ্যে আছে সেটুকুই আলোচনা করব। তো এটা একটা নিউরনের ছবি, এবং অসংখ্য নিউরন নিয়েই কিন্তু তৈরি হয়েছে আজকে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রের যে নিউরন, এটা গঠনগত এবং কার্যগত একক কার, আমাদের স্নায়ুতন্ত্রের। এবং এই নিউরনের যদি গঠন আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো দুটো একক। সেটা হলো এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটাকে বলা হচ্ছে, এই পার্টটাকে কোষ দেহ বলা হয়। আর এই পার্টটা, বাকি যে অংশটুকু আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই অংশটুকুকে অ্যাক্সন বলা হয়। এবং এই যে শেষের অংশ যেটুকু দেখা যাচ্ছে, সেই অংশটুকুকে নার্ভ এন্ডিং বলা হয়ে থাকে। নার্ভ এন্ডিং বলা হয়ে থাকে। তো এই যে কোষ দেহ আবার অসংখ্য যে ব্রাঞ্চেসের মতো যে পার্টগুলো দেখছি, এইগুলো হচ্ছে ডেনড্রন। হ্যাঁ, ডেনড্রন। ডেনড্রন আবার ছোট 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 ব্রাঞ্চ নিয়ে তৈরি, তাদেরকে ডেনড্রাইট বলা হয়। হ্যাঁ, নিউক্লিয়াস রয়েছে সেল বডির মধ্যে, আরও অনেকগুলো পার্ট, যেমন নিজেল গ্রেনিউলস রয়েছে, অনেকগুলো পার্ট আরও থাকে, কিন্তু আমার এখানে দেওয়া নেই। যেগুলো পার্ট আছে সেইগুলোই আলোচনা করব বেশি করে। তো এ কি করে, এই যে অ্যাক্সনগুলো, তারপরে এই পার্টটা দেখতে পাচ্ছি, অ্যাক্সনের পার্টটা যদি আলোচনা করি, সে অ্যাক্সন। অ্যাক্সন আবার কি থাকে, অ্যাক্সনের উপরে একটা কাভারিং এর মতো দেখতে পাচ্ছি, এটাকে মায়োলিন সিদ বলা হয়। মায়োলিন সিদ। এবং এই দেখবে মায়োলিন সিদগুলো এইভাবে, দেখো এখানে মায়োলিন সিদ যে রয়েছে, এটা একটা মায়োলিন সিদ, এটা আর একটা মায়োলিন সিদ। এই দুটো মায়োলিন সিদের মাঝখানে যে জায়গাটা, গ্যাপের মতো যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, তাকে নোড অফ র্যানভিয়ার বলা হয়। র্যানভিয়ার বলে একজন সায়েন্টিস্ট, তিনি এটা আবিষ্কার করেন, এবং তার নাম অনুসারে এটাকে নোড অফ র্যানভিয়ার বলা হয়। নোড অফ র্যানভিয়ার। এবং একজন কিন্তু মায়োলিন যুক্তও হতে পারে, আবার মায়োলিন বিহীন হতে পারে। একজন যদি মায়োলিন যুক্ত হয়, তাকে মায়োলিনেটেড নার্ভ ফাইবার বলা হয়। আর যদি সেটা মায়োলিন ছাড়া থাকে, তাহলে সেটা কিন্তু নন মায়োলিনেটেড বলা হয়। এবং এখানে যখনই এটা মায়োলিনেটেড হয়, এর মধ্যে যে নার্ভ ইম্পালসটা যায়, সেই ইম্পালসটা কিন্তু অনেক এইখানে জাম করে যায়। এই জাম করে যাওয়াটাকে সল্টেটারি কন্ডাকশন বলা হয়। সল্টেটারি কন্ডাকশন বলা হয়। যে যখন পরিবহনটা হবে একবারে লাফিয়ে লাফিয়ে হবে, কিন্তু নন মায়োলিনেটেড মানে একটা নিউরন এরকম কোনো মায়োলিন নেই, তখন কি হবে, তখন এখানে স্মুথলি কিন্তু নার্ভ ইম্পালসটা প্রবাহিত হবে। কিন্তু যখন মায়োলিনেটেড হবে, একটা নোড থেকে, মানে কি হবে, একটা এখান নোড লাফিয়ে গেল, আবার আর একটা নোড, আর একটা নোড, এইভাবে লাফিয়ে লাফিয়ে কিন্তু সেটা চলবে। লাফিয়ে লাফিয়ে চলবে, এইভাবে কিন্তু পরিবহনটা হয়ে থাকে। এভাবে পরিবহনটা কিন্তু সাধারণত হয়ে থাকে। এবার এই পরিবহনের ক্ষেত্রে এই জিনিসটা যে লাফিয়ে লাফিয়ে যখন এই পরিবহনটা হয়, সম্পূর্ণ হয়, তাহলে এই সেগুলো আমি আলোচনা করছি পরে। তো এই কোষ দেহের মধ্যে নেজেল গ্র্যানিউলস থাকে, যেগুলোর স্পেসিফিক ফাংশন রয়েছে। তো
এরা কি করে বিভিন্ন জায়গা থেকে মানে পরিবেশে যা কিছু ঘটে সেটা কিন্তু রিসিভড হলো কার মাধ্যমে, এই ডেনড্রনের মাধ্যমে। ডেনড্রন সেটাকে পাঠিয়ে দিল কোথায়, এখানে পাঠিয়ে দিল কোষ দেহের মধ্যে। কোষ দেহের মধ্যে যে ইনফরমেশনটা এনভায়রনমেন্ট থেকে বা আমাদের পরিবেশ থেকে যে ইনফরমেশনটা আসলো সেটাকে কি করা হয়, সেই ইনফরমেশনটাকে ইলেকট্রিক্যাল ইম্পালসে কনভার্ট করে। ইলেকট্রিক্যাল ইম্পালস চলে আসলো, ইলেকট্রিক্যাল ইম্পালসের মাধ্যমে আবেগের মাধ্যমে সেটা পরিবাহিত হলো এবং চলে আসলো কোথায়, এই নার্ভ এন্ডিং এ চলে আসলো, একেবারে শেষ প্রান্তে। এই যে শেষ প্রান্ত এইগুলোতে চলে আসলো এবং চলে আসার পরে শেষ প্রান্তটা যদি দেখি ঠিক এই রকম ছবিটা আমরা যেটা এই ছবিটা দেখতে পেলো, তার মানে এই ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো একটা কেমিক্যাল ইম্পালস যখন এটা রিলিজ হবে, এটা মাসেল, এটা হচ্ছে মাসেল, এটা আমাদের একদম পেশিকোষ। সেখানে পেশিতে যখন আমাদের স্নায়ু থেকে ইনফরমেশনটা পেশিতে পৌঁছাবে, তো এই ইলেকট্রিক্যাল ইম্পালস কি হবে, কেমিক্যাল মানে রাসায়নিক আবেগে পরিণত হবে। সেটা রাসায়নিক ইম্পালস মানে কেমিক্যাল ইম্পালসে পরিণত হলো। কেমিক্যাল ইম্পালসে যখন পরিণত হলো, সেই ইনফরমেশনটা কোথায় চলে গেল, এই কেমিক্যাল ইম্পালসটা নার্ভ পরিবহন করলো, নার্ভ সেটাকে রিসিভ করে নিয়ে এবার সে কি করছে, অ্যাকশন শো করছে। ওকে, অ্যাকশন শো করছে। এবং এই নিউরন, এখানে দেখতে পাচ্ছি নিউরনের এটা শেষ এবং আমাদের পেশি মানে মাসেলের শুরু, এবং এই যে মাঝখানে যে জাংশন এটাকে বলা হয় নিউরোমাস্কিউলার জাংশন। এবং ধরে নাও সাপোজ দ্যাট এটা একটা নিউরনের এন্ডিং, তাহলে আর একটা নিউরন তো শুরু হতে পারে, তাহলে এই যে গ্যাপটা যেটা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে বলা হয় সাইন্যাপস বলা হয়। ক্লিয়ার? গ্যাপটাকে কি বলা হয়ে থাকে, সাইন্যাপস বলা হয়ে থাকে। তাহলে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সাইন্যাপস কাকে বলে, দুটো নিউরনের মধ্যে যে গ্যাপ বা সংযোগ স্থল যার মাধ্যমে দুটোকে কানেক্ট করে তাকে আমরা সাইন্যাপস বলে থাকি। সেটা এই যে সাইন্যাপসের কানেক্টিভিটি একটা নিউরনের মানে এটাকে একজন হিল্ক বলা হয় বেঙ্গলিতে, এই একজন হিল্কের মানে বা নার্ভ এন্ডিং এর শেষ আর একটা নিউরনের ডেনড্রনের সাথে কানেক্টিভিটি হতে পারে, বা আর একটা নিউরনের একজনের সাথে কানেক্টিভিটি হতে পারে। সেই ক্ষেত্রে তার মানে এটা একজনের সাথে যদি ডেনড্রনের হয় তাহলে একজন ডেনড্রন সাইন্যাপস বলবো আমরা, যদি একজনের সাথে একজনের কানেক্টিভিটি হয় তাহলে একজন সাইন্যাপস বলবো। এইরকম অনেক রকম নাম। যেমন এটা নিউরন, এই ক্ষেত্রে এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে নিউরনের সাথে মাসেলের কানেকশন হয়েছে, তাহলে সেটাকে নিউরোমাস্কিউলার জাংশন বলা হয়ে থাকে। এই হলো আমাদের এখানে। তাহলে আমরা পরিবেশ থেকে এবার কি হয়, এই যে ইনফরমেশনটা আমি বললাম যে পরিবেশ থেকে যখন ইনফরমেশনটা ডেনড্রাইট কি করলো, এই ডেনড্রনগুলো পরিবেশ থেকে ইনফরমেশন রিসিভ করলো বা ইনফরমেশন গ্রহণ করলো। ইনফরমেশনটা যে গ্রহণ করে পরিবেশ থেকে আমাদের বডি কিসের মাধ্যমে করছে, রিসেপ্টরের মাধ্যমে। সেগুলো কার মাধ্যমে করে, রিসেপ্টরের মাধ্যমে করে। এবং আমাদের 5টা এরকম সেন্স অর্গান রয়েছে। 5টা সেন্স অর্গান আমরা খুব ক্লাস 9 বা ক্লাস লোয়ার ক্লাসে আমরা অলরেডি পড়েছি যে 5 রকমের রিসেপ্টর। যেমন আমাদের যে ত্বক আছে, এটাও একটা ত্বক অসংখ্য রিসেপ্টর নিয়ে তৈরি। ঠিক এরকম আমাদের নোজে কিন্তু অলফ্যাক্টরি রিসেপ্টর রয়েছে। আমার জিভের মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি, সেটা এইরকম অনেকগুলো। এই যে গ্যাস্ট্রাটোরি রিসেপ্টর, এই গ্যাস্ট্রাটোরি রিসেপ্টর সে আমাদের কি করে, স্বাদ গ্রহণ বা স্বাদটা কি রকম সেটা নিতে। অলফ্যাক্টরি রিসেপ্টর আমাদের কি করছে, স্মেলটাকে নিতে সাহায্য করছে। এইরকম রিসেপ্টরের থ্রুতে ইনফরমেশন রিসিভ করে, তারপরে সেটা চলে যায় কোথায়, ডেনড্রন সেটাকে গ্রহণ করার পরে সেটা কোষ দেহে চলে যায়। ওকে, কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে সেটা ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত হয়। সেই গল্পটা আমি অলরেডি ছবিতে ব্যাখ্যা করে দিয়েছি, সেটা আর বলছি না। তাহলে এইভাবে ইনফরমেশনটা কিন্তু পৌঁছায়। তার মানে এই যে কোঅর্ডিনেশন হচ্ছে, যে পরিবেশের সাথে পরিবেশে যা কিছু ঘটলো সেইভাবে আমার বডি কি করছে, রিঅ্যাক্ট করছে। এবার যে অ্যাকচুয়ালি নো সারপ্রাইজ, যে নার্ভাস টিস্যু মেড আপ অফ এ অর্গানাইজড নেটওয়ার্ক অফ এ সেল, যেটা আমরা বললাম যে গ্রুপ অফ সেল, যেটাকে আমরা নিউরন বলছি। এবং নিউরনের কাজটা কি,
নিউরনের কাজ হচ্ছে কন্ডাকশন করা, ইম্পালসটাকে, ইলেকট্রিক্যাল যে ইম্পালস সেটাকে কি করে পরিবহন করে, সেটাকে পরিবহন করে। এবার ইনফরমেশনটাকে, তো কি স্টেপ, এখানে কতগুলো স্টেপ হয়। প্রথমে ইনফরমেশনটাকে রিসিভ করে 1 নম্বর, 2 নম্বর সেই ইনফরমেশনটাকে পরিবহন করে যেটা একজনের মাধ্যমে, তারপরে সেই পরিবহন এটাকে কেমিক্যাল সিগন্যালে পরিণত করে দেয়, মানে ইলেকট্রিক্যাল ইম্পালসটাকে সাইন্যাপসের মধ্যে কি হয়, কেমিক্যাল সিগন্যালে পরিণত হয়, এবং সেটা সিগন্যালের মাধ্যমে সেটা নির্দিষ্ট অঙ্গে গিয়ে এটা পৌঁছায়, নির্দিষ্ট অঙ্গে গিয়ে সেটা পৌঁছায়, এইভাবে ইনফরমেশনটা যায়। এবার নেক্সট ঘটনা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে আমরা স্বতঃস্ফূর্তভাবে যে সমস্ত কাজ করে থাকি, প্রতিবর্ত ক্রিয়া, সেটাকেই রিফ্লেক্স অ্যাকশন বলা হয়। আমরা স্বতঃস্ফূর্তভাবে যে কাজটা করে থাকি, আমার চোখের সামনে লাইট আসছে, আমি অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার গরম জিনিসে হাত পড়েছে, আমি সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিচ্ছি। অল দ্য এক্সাম্পল অফ এ রিফ্লেক্স অ্যাকশন, এগুলো হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। আমি কোনো ভালো খাবারের নাম শুনছি, আমার জিভ দিয়ে জল পড়ছে, দ্যাট ইজ এ রিফ্লেক্স অ্যাকশন, রিফ্লেক্স অ্যাকশন। তো ওই জিনিসগুলোই বলেছে যে রিফ্লেক্স হচ্ছে আমরা একটা কমন ওয়ার্ড, যে সাডেন যে অ্যাকশন ইন রেসপন্স টু সামথিং, যে হঠাৎ করে পরিবেশের সাপেক্ষে কি হচ্ছে, বাহ্যিক যে পরিবেশ রয়েছে, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, তার রেসপেক্টে আমি স্পন্টেনিয়াসলি রেসপন্স করছি, একবারে তৎক্ষণাৎ আমি রেসপন্স করছি। I jumped out of the bus reflexively. I pulled my hand back from the flame. যা হঠাৎ করে গরম জিনিসে হাত পড়েছে। I was so hungry my mouth started watering reflexively. যে আমি ভালো কোনো খাবার দেখেছি, আমার জিভ দিয়ে জল পড়ছে। তার মানে ওকে, তার মানে all the example of a reflex action. তার মানে এই ঘটনাগুলো রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে আমাদের পড়ে থাকে। তাহলে এই যে রিফ্লেক্স অ্যাকশনটা একদম অটোনোমাসলি হয়ে থাকে, অটোনোমাসলি। তো এখানে যে গল্পটা বলেছে যে এটা নো সারপ্রাইজ দ্যাট দ্য থিঙ্কিং টিস্যু ইন আওয়ার বডি কনসিস্ট অফ এ ডেন্স নেটওয়ার্ক অফ এ ইন্ট্রিনসিক্যালি অ্যারেঞ্জড নিউরন। এটাও কিন্তু কার থ্রুতে হচ্ছে, নিউরন। ফরওয়ার্ড টু এন্ড অফ দ্য স্কাল রিসিভ সিগন্যাল, বলছে ইটস সিট, মানে এই নিউরনগুলো ইন দ্য ফরওয়ার্ড এন্ড অফ দ্য স্কালের একেবারে সামনের পোর্শনে তারা কি করছে, আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনফরমেশন নিচ্ছে এবং সেই পার্টটা আমার ব্রেনে পৌঁছাচ্ছে, ব্রেন থেকে তৎক্ষণাৎ কিন্তু রেসপন্স করছে, এবং প্রত্যেকটা কাজ কিন্তু স্পন্টেনিয়াসলি হচ্ছে, এবং এই কাজটা এত দ্রুত হয়, এত দ্রুত হয়ে থাকে। এখানে যেমন একটা শব্দ ব্যবহার করেছে রিফ্লেক্স আর্ক, যে এই যে কাজটা, পুরো কাজটা হয়ে থাকে একটা এর মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে, যে প্রসেসটাকে আমরা বলছি রিফ্লেক্স আর্ক। মানে ছবিটা দেখলে আরো ক্লিয়ার হবে যে রিফ্লেক্স আর্ক বলতে কি বোঝায়। যে আমাদের রিফ্লেক্স অ্যাকশন তো বুঝলাম, কিন্তু রিফ্লেক্স এই যে অ্যাকশনটাই একটা প্রসেসের মাধ্যমে হয়। কিভাবে? যেমন দেখো এই ছবিটার ক্ষেত্রে দেখলাম যেখানে গরম কিছু জল আছে, যেই মাত্রই আমার হাতটা পড়লো গরম, যা হাতটা যেই মাত্র আমার পড়েছে, তাহলে হাতের মধ্যে যে রিসেপ্টার, আমার যে ত্বকে যে রিসেপ্টার রয়েছে, সে কি করলো, রিসিভ করলো যে এই জায়গাটা কি হচ্ছে, গরম রয়েছে, এই জায়গাটা গরম রয়েছে। সেই ইনফরমেশনটা সেন্সারি নিউরন কি করলো, সেই ইনফরমেশনটা নিয়ে চলে গেল, কোথায় নিয়ে গেল, ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ব্রেনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেটাকে রিলে স্টেশন বলা হয়। মানে ও ইনফরমেশনটাকে কি, ওই ইনফরমেশনটাকে বিশ্লেষণ করবে, যে সেন্সারি নিউরন যে তথ্যটা নিয়ে আসলো, সেই তথ্যটা কি রকমের, এখানে তাপ রয়েছে নাকি, মানে অ্যাকচুয়ালি ইম্পালসটা কি প্রকৃতির, সে অ্যানালাইজ করলো। অ্যানালাইজ করার পরে ও কি করলো, অন্য আরেকটি নিউরন, ওকে, যার নাম হচ্ছে মোটর নিউরন, তার মানে যে রিসিভ করে নিয়ে যায় সে হচ্ছে সেন্সারি নিউরন। তারপরে সেই তথ্যটাকে অ্যানালাইজ করার পরে মোটর নিউরনের মাধ্যমে ও কি করলো, ইফেক্টরকে রেসপন্স করলো যে তুমি কিছু একটা করো। ইফেক্টর বলতে এখানে মাসেল সেল, ওকে। তার মানে মোটর নিউরনের মাধ্যমে ইনফরমেশন রিলে স্টেশন মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসলো, এবং ইফেক্টর নার্ভ কি করলো, ওকে
আমার অটোমেটিক্যালি হাতটা সরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কে করলো এটা? এটা ইফেক্টার করলো। তার মানে আমি রিসিভ করলাম প্রথমে, তারপরে সেটা সেন্সারে নিউরনের মাধ্যমে আমার ব্রেনে গেল, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গেল, তারপরে সেখান থেকে মোটর নিউরনের মাধ্যমে ইনফরমেশন ইফেক্টার কাছে এসে পৌঁছালো এবং তৎক্ষণাৎ ইফেক্টার কি করলো? হাতটা সরিয়ে নিল। এই যে কাজটা, এটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশনের কাজ। এটা তো এই যে প্রসেসের মাধ্যমে যে গেল আসলো, এটাকেই বলা হয় রিফ্লেক্স আর্ক বলা হয়ে থাকে সিস্টেমটা যেভাবে হচ্ছে। তাহলে এই হলো আমাদের। এবার হিউম্যান ব্রেনের কথা যদি আমরা দেখি, যে ব্রেন যে কাজ করছে বা রিফ্লেক্স অ্যাকশনের যে কথাটা আমরা বললাম, যে এখানে কি স্পাইনাল কর্ড মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা কি রোল প্লে করে? তারই একমাত্র কাজ না, একদম নয়। আমাদের স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়াও আরও একটি পার্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। দেখো, স্পাইনাল কর্ড ইজ মেড আপ অফ এ নার্ভ ইনফরমেশন টু থিঙ্ক অ্যাবাউট। ওকে, অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে কি, কতগুলো নার্ভ সে কি করে? ইনফরমেশন সাপ্লাই করে। তো থিঙ্কিং ইনভলভস মানে আমাদের ভাবতে, কারো কাছে ইনফরমেশন পাঠায়, সে কি করে? সেই জিনিসটাকে ভাবে। কে ভাবে? ব্রেন সেটাকে ভাববে। তাই বলছি যে থিঙ্কিং, আমরা যে চিন্তা করি, এটা অনেক জটিল প্রসেস এবং অনেক নিউরন এর সাথে কানেক্টেড থাকে। ওকে, আর এই নিউরনগুলো একটা জায়গাতে আবদ্ধ রয়েছে, সেটাই হচ্ছে ব্রেন। যে জায়গাটাতে আমাদের আবদ্ধ হয়ে রয়েছে, মানে ম্যাক্সিমাম আমাদের শরীরের প্রায়, আমরা যে শরীরের মোটামুটিটা যে 60% যদি বলে নিউরন কোথায় রয়েছে? এই ব্রেনের মধ্যেই রয়েছে। ম্যাক্সিমাম নিউরন ওখানেই রয়েছে। তাহলে ওই জায়গাটাতে থিঙ্কিং প্রসেসটা কি হচ্ছে? সম্পূর্ণ হবে। দ্যাট দিস আর কনসেন্ট্রেটেড ইন কোঅর্ডিনেটিং সেন্টার। এটাই হচ্ছে সব থেকে বড় সমন্বয়কারী একটা সেন্টার বলা যেতে পারে আমাদের শরীরের মধ্যে, নিউরনের মধ্যে, মানে এই বডির মধ্যে। তো দ্য ব্রেন এবং স্পাইনাল কর্ড, ওকে, এবং এই ব্রেন এবং স্পাইনাল কর্ড এটাই হচ্ছে আমাদের একেবারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মানে মেন পার্ট। তাহলে কেন্দ্রীয় পার্ট, তারা কি করে? ইনফরমেশনটা রিসিভ করে, বডির সমস্ত জায়গা থেকে সমস্ত রকম তথ্য সংগ্রহ করে, তারপরে সেটাকে অ্যানালাইজ করার পরে সেইভাবে কি করে? অ্যাকশন সে গ্রহণ করে। কিরকম? বিভিন্ন রকম অ্যাকশন। কিরকম অ্যাকশন হওয়া? যেটা রাইটিং, আমরা টকিং, মুভিং, চেয়ার, ক্ল্যাপিং অ্যাট দ্য এন্ড অফ এ প্রোগ্রাম আর এক্সাম্পল অফ এ ভলেন্টারি অ্যাকশন। যে ডিসাইডিং হোয়াট টু নেক্সট। তার মানে অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা অলসো হ্যাজ দ্য সেন্ড মেসেজ। আমরা যা কিছু করে থাকি অ্যাকচুয়ালি মেসেজ শো করে। ওকে, একটা মেসেজ শো করছে কাকে? নির্দিষ্ট মাসেলকে কি করে? আমাদের ব্রেন সেটাকে পাঠায়। সেকেন্ড ওয়ে ইন হুইচ দ্য নার্ভাস সিস্টেম উইথ দ্য মাসেল। ওকে, মাসেল প্রথমে একটা মেসেজ পাঠাচ্ছে, তারপরে কি করছে? তারপরে সেকেন্ড বলছে যে নার্ভাস সিস্টেম এই মাসেলটা যাতে ঠিকঠাকভাবে কাজ করে তার জন্য সে কমিউনিকেট করছে। এবং এই কমিউনিকেশন কিসের মধ্যে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং বডির অন্যান্য পার্টের সাথে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে এই সমন্বয়টা সাধন করে থাকে। ওকে, সমন্বয় সাধন করে। পেরিফেরাল নার্ভাস, দু রকমের নার্ভাস সিস্টেম হয়। পেরিফেরাল মানে আমাদের পারিপার্শ্ব, মানে আমাদের বডির একেবারে সারফেস রিজিয়নে যে নার্ভাস সিস্টেম, যেমন ক্রেনিয়াল নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেনের একেবারে ক্রেনিয়াল মানে একদম এখানে ব্রেনে যে নার্ভাস সিস্টেম রয়েছে। ব্রেন অ্যান্ড স্পাইন অ্যারাইজিং ফ্রম দ্য স্পাইনাল কর্ড, দ্য ব্রেন thus allow us to think and take action based on that thinking। যেভাবে ও চিন্তা করে সেইভাবে সে কাজ করতে বাধ্য করায়। তো একটা কমপ্লেক্স ডিজাইনের মাধ্যমে এই কাজটা করে থাকে, আমরা যা কিছু করে থাকি, তো এই জিনিসটা হয় কিরকম? তো ব্রেনের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে ফোর ব্রেন মানে সামনের অংশ, একটা হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হিন্ট ব্রেন। মানে একটা ব্রেনের ছবি দেখলে আরো ক্লিয়ার হবে, ছবিতে আমরা যাব। তো তিনটা পার্ট আছে। আমাদের যে ফোর ব্রেন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যা কিছু চিন্তা ভাবনা করে থাকি সেটার জন্য দায়ী, মানে থিঙ্কিং প্রসেসের জন্য দায়ী। সে কি করে? বিভিন্ন জায়গা থেকে সেন্সারি ইম্পালসটা গ্রহণ করে। কার মাধ্যমে? রিসেপ্টরের মাধ্যমে। সেপারেট এরিয়া
অফ দ্য ফোর ব্রেন স্পেশালিস্ট ফর হিয়ারিং, আমাদের বিশেষ করে আলাদা আলাদা মানে এই ফোর ব্রেনের আবার বিভিন্ন পার্ট আছে। কোন পার্টটা হিয়ারিং এর জন্য দায়ী, স্মেলের জন্য দায়ী, দৃশ্য দেখার জন্য এবং অনেক কাজ। তার মানে আমাদের যা কিছু মানে কাজগুলো আমরা করে থাকি সেইগুলো কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের ফোর ব্রেনের এই পার্টগুলোর মাধ্যমে হয়। সেন্সারি ইনফরমেশন কি করছে, ইন্টারপ্রেটেড হবে বাই পুটিং ইনফরমেশন, বিভিন্ন রিসেপ্টর থেকে এসে তারা কি করবে ইনফরমেশনটাকে, আমি একটা জিনিস দেখছি, আমি একটা ঘোড়া দেখছি, ঘোড়াকে ঘোড়ার মতো লাগছে, তার মানে এই জিনিসটাকে আমাকে কিন্তু প্রসেস হচ্ছে। তো all this a decision is made about how to respond to information passed to the motor area, movement of voluntary muscle, our leg muscle. However, certain senses are distinct from seeing, hearing, example. ওকে, তো এই যে ব্যাপারটা এটা কিন্তু ফোর ব্রেনের পার্ট, কিন্তু এই যে এখানে ছবি দেখলে আরো ক্লিয়ার হবে, ছবিতে এখানে কিন্তু আমরা পার্টগুলো খুব ভালো করে দেখতে পাচ্ছি। মানে এখানে যে ছবিটা দেওয়া আছে মানে একটা গোল ব্রেন, আমরা যদি গোল ব্রেনটাকে হাফ করে কেটে নিই, তার এই অংশটা মানে হাফ করে কেটে নেওয়ার পরে আমি একেবারে কপাল থেকে যদি কেটে নিই তাহলে যে পার্টটা আমি দেখতে পাবো এই রকম একটা পার্ট দেখতে পাবো। এটাতে একটা অংশ আর একটা অংশ মানে ঠিক এইরকম একটা অংশ যদি এখানে জোর মানে অ্যাটাচ করে দেওয়া হয় তাহলে একটা কমপ্লিট ব্রেন দেখতে পাবো। এবং এই কমপ্লিট ব্রেনের মধ্যে আমরা যদি দেখি তাহলে যে পার্টটা দেখব ফোর ব্রেন। ফোর ব্রেন বলতে যে পার্টটাকে বোঝায় একেবারে উপরের অংশটা, মানে এই উপরের অংশটা হচ্ছে ফোর ব্রেন। তারপরে আমার মিড ব্রেন এটা ফোর ব্রেন মানে ভাবো না যে আমার কপালের সামনে যেটুকু আছে, না, কপাল থেকে শুরু করে একেবারে আমার পেছন পর্যন্ত, পেছনের এই পার্টটা মানে একবারে এই পুরো পার্টটাকে নিয়ে আমি যদি বলি যে একেবারে আমার এই পার্টটা মানে ভেতর থেকে শুরু করলাম এই পার্টটা, এটা হচ্ছে সবগুলো হচ্ছে আমার এই যে অংশটা, এই অংশটা যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফোর ব্রেন। এটা হচ্ছে ফোর ব্রেন, মানে একদম ক্লিয়ারলি বলতে গেলে এটা হচ্ছে ফোর ব্রেন। আমি মিটিয়ে দিচ্ছি কারণ আরো জিনিসগুলো আমাকে বোঝাতে হবে। এবার ফোর ব্রেন যখন হলো তারপরে এখানে দেখো মিড ব্রেন রয়েছে, এটা একেবারে মধ্য। তারপরে হিন্ট যে ব্রেনটা একেবারে এই পার্টটাকে বলছে যে ইনফরমেশনটা পৌঁছে যাচ্ছে। তাহলে ফোর ব্রেন হচ্ছে এই পার্টগুলো এবং এখানে বিভিন্ন রকম ম্যাটার আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো ফোর ব্রেনের মধ্যেই আমরা যে পার্ট দেখতে পাচ্ছি এখানে হাইপোথ্যালামাস, এটা কিন্তু ফোর ব্রেনের পার্ট। হাইপোথ্যালামাস এখানে হাইপোথ্যালামাস ফোর ব্রেন নয়, সেটা মিড ব্রেনের পার্ট। তো হাইপোথ্যালামাস, তারপরে এখানে দেখো এই পার্টটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ভাঁজ অংশগুলো দেখতে পাচ্ছি এবং এখানে সেরিব্রাম দেখতে পাচ্ছ, সেরিব্রাম এই একটা পার্ট সেরিব্রাম, আর একটা পার্ট হচ্ছে সেরিবেলাম, যেটা কিন্তু পুরোপুরি হিন্ড ব্রেনের পার্ট, এখানে দেখতে পাচ্ছি সেরিবেলাম। এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করে সেরিব্রাম এবং সেরিবেলাম। তাহলে সেরিব্রাম হচ্ছে অ্যাকচুয়ালি কার পার্ট, এটা ফোর ব্রেনের পার্ট, আর সেরিবেলাম ইজ দ্য পার্ট অফ হিন্ড ব্রেন, এটা হিন্ড ব্রেনের পার্ট। ওকে, তাহলে এই সেরিব্রাম, তাহলে এবার ফোর ব্রেনে কি কি প্রথমেই দেখি যদি, তাহলে সেটা ক্রেনিয়াম রয়েছে একেবারে উপরের অংশ। তারপরে এখানে এই যে ম্যাটারগুলো দেখতে পাচ্ছি এই ম্যাটার, তারপরে আমরা একবার ফোর ব্রেনটাকে সেরিব্রামও বলা হয়ে থাকে। তারপরে এখানে মিড ব্রেনের আরেকটা অংশ দেখবো যে এই পার্টটাকে আমরা মিড ব্রেন বলছি, এবং মিড ব্রেনের মধ্যে হাইপোথ্যালামাস পড়ছে, এবং হাইপোথ্যালামাসের নিচে এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা এইরকম পাউচের মতো যে অংশটা সেটা পিটিউটারি গ্ল্যান্ড, যেটা ভাইটাল রোল আমরা হরমোন সিস্টেমে গিয়ে দেখবো এই পিটিউটারি গ্ল্যান্ড কতটা ভাইটাল রোল প্লে করছে। এই পিটিউটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড। এটা হাইপোথ্যালামাসকে বলা হয় বলে গ্র্যান্ডফাদার, মানে ওর মাস্টারের মাস্টার, আর এই পিটিউটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড, যে সমস্ত রকম প্রভুত্ব কন্ট্রোল করে থাকে পিটিউটারি গ্ল্যান্ড। কিন্তু সমস্ত এনভায়রনমেন্টাল রিস্ক যে কিউজ আমাদের পরিবেশে যা কিছু হয় সেটা গ্রহণ করে থাকে হাইপোথ্যালামাস। ওকে, তাহলে এখানে এবার ব্যাখ্যাটা করছে, যেটা আমি সেটা একটু বইটা স্পেসিফাই করে দিই, যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো ডিফারেন্ট পার্টগুলোকে এখানে দেখানো হয়েছে অবশ্যই সেটা। তো একটা রিফ্লেক্সের কথা আমরা অলরেডি বলেছিলাম,
যে যখনই কোনো খাবার দেখছি আমার মুখে জল চলে আসছে, থিঙ্কিং অ্যাবাউট ইট, মানে আমরা সেই জিনিসটাকে ভেবেই কিন্তু এই জিনিসটা হচ্ছে। কন্ট্রোল দিস অ্যাকশন ইজিলি বাই অলসো থিঙ্কিং অ্যাবাউট দেম ইভেন উই ওয়ান্টেড। রিমেম্বার or a breath or a digest. Simple reflex action like change in the size of the pupil. দেখো আমার যখনই আমার চোখে লাইট পড়ছে সেই সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে এগুলো হচ্ছে ভলেন্টারি অ্যাকশন। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে মেনি অফ দিস ইনভলেন্টারি অ্যাকশন, ইনভলেন্টারি মানে যেখানে আমার কোনো কন্ট্রোল নেই, ম্যানি অফ দ্য ইনভলেন্টারি মানে থিঙ্কিং প্রসেসটা আমাদের ফোর ব্রেনে হচ্ছে। বলছে মিড ব্রেন এবং হিন্ড ব্রেনে কি হয়, ইনভলেন্টারি অ্যাকশন গুলো। ইনভলেন্টারি অ্যাকশন মানে যেখানে আমার কোনো কন্ট্রোল নেই, হার্টবিটটা হতে থাকবে, আমার শ্বাস প্রশ্বাস নিতে থাকবো, শ্বাস প্রশ্বাস নিতে থাকবো, আমি কোনো জিনিস দেখলে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, আমার হচ্ছে ভালো কোনো খাবার দেখলে আমার জিভ দিয়ে জল পড়ছে, আমার ভমিটিং হচ্ছে, যেখানে আমার কোনো কন্ট্রোল নেই। এটা কে কন্ট্রোল করছে? এটা হিন্ড ব্রেনের মেডুলা যে আছে সে কন্ট্রোল করে থাকে। এটা কিন্তু প্রায় জিজ্ঞাসা করা হয় যে রেসপিরেটরি কোন বডির কোন পার্টটা কন্ট্রোল করে থাকে, তাহলে মেডুলা কন্ট্রোল করে থাকে। অলরেডি আমরা মেডুলা সেটা দেখেছি, হিন্ড ব্রেনের পার্ট পন্স এবং মেডুলা, আর একটা হচ্ছে সেরিবেলাম, এই তিনটা পার্ট। তো এই কোন পার্টটা কি কন্ট্রোল করছে? এখানে বলা হয়েছে হিন্ট ব্রেন যে থিঙ্ক অ্যাবাউট অ্যাক্টিভিটিস লাইক ওয়াকিং, আমি একটা সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, বা আমি লিখছি, বা আমি রাইডে বাইসাইকেল চালাচ্ছি, এটা কার জন্য? বলছে সেরিব্লাম পার্টটার জন্য। সেরিব্লাম যেটাও হিন্ড ব্রেনের পার্ট, সেটা কিন্তু ভলেন্টারি অ্যাকশনগুলো করতে সাহায্য করছে। আমাদের যে বডি পশ্চারটা, আমাদের যে বডি পশ্চার, কি স্টাইলে আমি হাঁটবো চলবো, এটা কিন্তু কন্ট্রোল করছে কে? সেরিবেলাম। ওকে, এবং এই সেরিব্লামকে আমাদের বডির কি বলা হয়, ভারসাম্য রক্ষাকারী একটা পার্ট বলা হয়। যে আমাদের বডির ভারসাম্য ব্যালেন্সটাকে কে মেনটেন করে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেরিবেলাম করে। তারপর সেরিব্রাম যেটা বললাম সেটা কিন্তু আমাদের থিঙ্কিং প্রসেস, হেয়ারিং প্রসেস দেখতে সাহায্য করে, আর সেরিবেলাম যেটা বডি পশ্চারটাকে এবং ব্যালেন্সটাকে মেনটেন করে। ওকে, তো এই যে টিস্যু, মানে যতই এগুলো যার কথা আমি বললাম যে নার্ভাস, এরা কিন্তু একটা হয়তো প্রোটেক্টেড থাকা দরকার এদের। তো বলেছে যে এই ডেলিকেট এত সূক্ষ্ম অর্গান, ব্রেনের মধ্যে এত সূক্ষ্ম অর্গান যে রয়েছে সেগুলোর প্রোটেকশন দরকার, এবং এই প্রোটেকশন করার জন্য সেটা একটা বনি কাভারিং এর মধ্যে রাখা হয়েছে। দেখো একটা বনি বক্সের মধ্যে, একটা হাড়ের মধ্যে, একটা শক্ত এর মধ্যে রাখা হয়েছে। এই বক্সটা যে রয়েছে, বক্সের ভেতরটা যদি দেখি তাহলে সেটা একেবারে লিকুইড দিয়ে ভরা, যাতে বাইরে থেকে যাতে শক না লাগে, বাইরে থেকে যখন কোনো আঘাত আসবে সেটাকে যাতে কি করা হয়, শকটাকে অ্যাবজর্ব করে নিতে পারে, এই রকম জিনিস যাতে থাকবে। ওকে, শক করে মানে সেই এটাকে করে নিতে পারে। এবং সেটাকে দেখা গেছে যে ইফ ইউ রান ইউর হ্যান্ড ডাউন দ্য মিডল অফ ইউর ব্যাক, ইউ উইল ফিল আ হার্ড একটা বাম্পের স্ট্রাকচার। দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম। আমরা একেবারে পেছনের দিকে যদি হাত দিই, ব্যাকবোন চালে দেখতে পাচ্ছি, ব্যাকবোনটা কি করছে, আমাদের একেবারে ক্রেনিয়াম, মানে ক্রেনিয়ামটা কি করছে, আবার ব্রেনটাকে রক্ষা করছে। ঠিক সেই রকম সেই রকম আমাদের যে ব্যাকবোন সেটা কি করছে, স্পাইনাল কর্ডটাকে প্রোটেক্ট করছে। তার মানে একটা প্রোটেকশনের জন্য কিন্তু এই ব্যবস্থাটা হয়েছে। এবং এখানে যে লিকুইডটা আমরা দেখতে পাই, যে এই যে এটা ধরে নিলাম আমি বোন আছে, এটা হাড় রয়েছে, আর মাঝখানে আমার সেরিব্রাল, তো এখানে একটা লিকুইড সাবস্টেন্স থাকে, এবং এই লিকুইড সাবস্টেন্সকে সিএসএফ বলা হয়, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ওকে, সেরিব্রো স্পাইনাল, যে কিন্তু বাইরের শকটাকে, মেকানিক্যাল যে শক আসে সেটাকে কিন্তু প্রোটেক্ট করে, কোনো রকমের আঘাত লেগে গেল তখন সেটাকে প্রোটেকশন প্রোভাইড করে থাকে এর মাধ্যমে। তারপরে এখানে বলা হয়েছে যে হাউ ডাজ দ্য নার্ভাস টিস্যু কজ অ্যাকশন, যে নার্ভাস টিস্যুগুলো কাজ করে কি করে। তো নার্ভাস টিস্যু খুব সহজভাবে বলতে গেলে সে ইনফরমেশন, সেন্সারি নিউরন ইনফরমেশন নিয়ে যায়, সেটা রিলে স্টেশন মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যানালাইজ করে, মোটর নিউরনের মাধ্যমে আসে, এবং মোটর নিউরনের মাধ্যমে আসার পরে ইফেক্টর মাসেল কি করে কাজ করে। জাস্ট এই প্রসেসটাই আমরা রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে বললাম। এতক্ষণ তো আমরা বলছিলাম যে প্রাণীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, কিন্তু উদ্ভিদরাও কিন্তু এই কাজটা করে থাকে। তারাও কিন্তু পরিবেশের চেঞ্জের সাথে সাথে তারা কিন্তু রেসপন্স করে। আমরা যেমন রেসপন্ড করি,
একটা পার্টিকুলার স্টিমুলাস পেলে তেমনই কিন্তু গাছেরাও কিন্তু সেই স্টিমুলাস প্রোভাইড করে থাকে, গাছেরাও কিন্তু রেসপন্স করে। যেমন যেমন যে মিমোসা বা টাচ মি প্লান্ট, টাচ মি নট প্লান্ট, তো সেই ক্ষেত্রে আমরা যখনই দেখবো যে গাছটাকে স্পর্শ করতে গাছের পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে, তার মানে তারা রেসপন্স করছে, তারা কিছু তো ঘটনা ঘটছে, কিছুটা ঘটনা ঘটছে। তাহলে এই জিনিসগুলো যে একটা সিড জার্মিনেট করছে এবং তার মূলটা মাটির নিচের দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? তার মানে একটা রেসপন্স করছে, কিছু তো রেসপন্স রয়েছে। এই যে ইমিডিয়েট রেসপন্স টু স্টিমুলাস, এবং এই যে প্লান্টটা যে দেখছি আমরা সেনসিটিভ প্লান্ট, যে যখনই তুমি স্পর্শ করবে পাতাগুলো দেখো মুড়িয়ে গেছে, এখানে দেখো পাতাগুলো খোলা রয়েছে, তুমি স্পর্শ করলেই পাতাগুলো কি হচ্ছে? মুড়িয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? বাইরের যখনই কোনো রেসপন্স পাচ্ছে বা স্টিমুলাস আসছে, তার এগেনস্টে সে কি করছে? রেসপন্স করছে, তার এগেনস্টে সে রেসপন্স করছে। এবং এই নিয়ে অলরেডি আমি বেঙ্গলি মিডিয়ামের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চলন ও গমন। চলন ও গমন, কত রকমের চলন হয়? চলন তো আমাদের উদ্ভিদের ক্ষেত্রে গমন হয় না, চলনই হয়। তাহলে চলন কত রকমের হতে পারে? ট্রপিক মুভমেন্ট হতে পারে, ট্যাকটিক মুভমেন্ট হতে পারে, এরকম আমরা 3 রকমের মুভমেন্ট আলোচনা করেছিলাম। সেখানে জাস্ট তোমরা যদি দেখে নিতে, যদি ডিটেলসে দেখতে চাও যে কত রকমের মুভমেন্ট হয়, তাহলে সেখানে কিন্তু দেখতে পারো। ওকে, এবার বলেছে মুভমেন্ট অনেক সময় হয়। কিরকম মুভমেন্ট? যেমন হয়তো কিছু গাছ আছে তারা আকর্ষের মাধ্যমে যায়, তাহলে একেবারে এই যে এখানে টেন্ড্রিলস বলেছে, টেন্ড্রিল মানে আকর্ষ, যাদের কি হয়, যে সমস্ত গাছ মানে লতিয়ে লতিয়ে চলে, বা কোনো একটা কিছু পেলো, হয়তো একটা লাঠি পেয়েছে বা কিছু পেয়েছে, সেটাকে জড়িয়ে ধরে উপরে উঠছে, তারপর এই রকম মুভমেন্টটা। যেমন এখানে উদাহরণটা আমরা যেমন দেখতে পাচ্ছি, এই ট্রফিক, আমরা অনেক রকমের চলন হয়, তো 3 রকমের চলন হয়। যেমন ট্রফিক চলন রয়েছে, ট্রফিক চলন, যেমন এটা আমরা দেখতে পাচ্ছি ফটোট্রফিক চলন। ফটোট্রফিক চলনে আমরা দেখতে পাচ্ছি যে গাছটা যখনই এদিকে সূর্যের আলো পাচ্ছে, তার মানে গাছটা সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে, আলোর দিকে যেহেতু বেঁকে যাচ্ছে, তাই এটা ফটোট্রফিক চলন। ওকে, ফটোট্রফিক চলন এই জিনিসটা। এবং এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে মূলটা মাটির দিকে যাচ্ছে, এবং এটা কি হচ্ছে? এবং এটাকে জিওট্রফিক চলন, যে আমাদের গ্র্যাভিটেশন ফোর্সের এগেনস্টে এটা যাচ্ছে, তাই এটাকে নেগেটিভলি জিওট্রফিক বলছে। আর মূলটা যেহেতু গ্র্যাভিটেশন আছে, গ্র্যাভিটেশনের দিকে যাচ্ছে, তাই এটাকে পজিটিভলি জিওট্রফিক চলন বলা হচ্ছে। ওকে, এইরকম। আর এর ক্ষেত্রেও ট্যাকটিক মুভমেন্টের ক্ষেত্রেও রয়েছে, এবং এই যা কিছু হয়ে থাকে সেটা এক্সটার্নাল যে আমাদের কিউজ, সেটার উপরে বেস করে কিন্তু এই ঘটনাগুলো হয়ে থাকে। সেটা কিন্তু তার উপরে বেস করে এই ঘটনাগুলো হয়ে থাকে। নেক্সট হচ্ছে হরমোন। হরমোন আর এমন একটা জিনিস, এটা প্রোটিন, এটাও নেচার, প্রাণীর ক্ষেত্রে যে হরমোন থাকে, এটাও কিন্তু আমাদের সমন্বয় সাধনে সাহায্য করে। যেমন আমি সাইনাপসে বললাম নিউরো ট্রান্সমিটার, সেখানেও কিন্তু কতগুলো হরমোনস হেল্প করে থাকে। তাহলে হরমোনের মধ্যে এর নেচারটা হচ্ছে প্রোটিন, যেমন প্রাণীদের হরমোন আছে, তেমন উদ্ভিদেরও কিন্তু হরমোন রয়েছে। উদ্ভিদের হরমোন রয়েছে। তো প্রাণীদের হরমোন এদের নেচারটা কি? এটা হচ্ছে নেচার হচ্ছে প্রোটিনের নেচার, এবং এরা যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর সঙ্গে আরেকটা জিনিস, সেটা হচ্ছে উৎসেচকগুলো ক্ষরিত হয় কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি থেকে। মানে যারা উৎসেচক ক্ষরণ করে তাদেরকে বহিঃক্ষরা গ্রন্থি বলে, আর যারা হরমোন ক্ষরণ করে তারা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এবার অন্তঃক্ষরা গ্রন্থি এখানে যদি একটু ডিটেলস দেখে নেওয়া যায়, যেমন এখানে বলা হয়েছে যে এই যে অ্যাড্রেনাল। তো আমি জাস্ট ছবি দেখে করে নিচ্ছি যে কাজগুলো কি, তাহলে আরো ক্লিয়ার হবে, কারণ এখানে ডিটেলস খুব একটা ল্যাঙ্গুয়েজ লিখে নি। ছবি দেখে আমরা যে ছবিটা দেখি, আমাদের বডির মধ্যে কতগুলো অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে তার একটা ছবি। যেমন আমি এখানে অলরেডি আগেই বলেছিলাম যে হাইপোথ্যালামাস, সেটা হচ্ছে মিড ব্রেনের পার্ট হাইপোথ্যালামাস, সে কি করে? সমস্ত ইনফরমেশন রিসিভ করে। হাইপোথ্যালামাস ইনফরমেশন রিসিভ করার পরে সেই ইনফরমেশন পাঠিয়ে দেয় কার কাছে? সেই ইনফরমেশন এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা পাঠিয়ে দেয় পিটিউটারি গ্ল্যান্ডের কাছে। পিটিউটারি গ্ল্যান্ড এবার বাকি যত অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে সবগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। এই জন্য পিটিউটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে।
মাস্টার গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। এবং এও কিছু লোকাল হরমোনের মাধ্যমেও কিন্তু অনেক কাজ করে থাকে। তারপরে এ কি করে কাকে নিয়ন্ত্রণ করে? থাইরয়েড গ্ল্যান্ড। এখানে দেখতে পাচ্ছি যে থাইরয়েড গ্ল্যান্ড, এবং থাইরয়েড গ্ল্যান্ড এটা কার মতো দেখতে হয়? এটা হচ্ছে একেবারে প্রজাপতির পাতার মতো দেখতে হয়, মানে পালকের মতো দেখতে হয়। এই যে দেখতে পাচ্ছি এখানে যে একেবারে গ্ল্যান্ডটা এইরকম ভাবে থাকে, এইরকম ভাবে অবস্থান করে, এইরকম ভাবে থাইরয়েড গ্ল্যান্ডটার একেবারে আমাদের গলাতে অবস্থান করে। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড তার ক্ষরণ করে। থাইরয়েড গ্ল্যান্ড যে ক্ষরণ করবে সেটা হচ্ছে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণ করবে। মানে অ্যাকচুয়ালি পিটিউটারি থেকে ক্ষরিত হবে। পিটিউটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আসলো, সে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করবে এবং সে T3 এবং T4 হরমোন ক্ষরণ করবে। T3 এবং T4 হরমোন ক্ষরণ করবে, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি নিয়ন্ত্রিত হয়ে থাকে আয়োডিনের মাধ্যমে। আয়োডিনের মাধ্যমে এই কোশ্চেনটাও প্রায় জিজ্ঞাসা করা হয় যে কোন মানে এটা আয়োডিন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট মানে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে তার সাথে আরো কিছু গ্রন্থি যেমন প্যারাথাইরয়েড গ্রন্থি আছে, তারপরে থাইমাস আছে যেখান থেকে থাইমোসিন সিক্রেশন হয়ে থাকে। তারপরে এখানে দুটো গ্রন্থি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যাড্রিনাল। আমাদের যে কিডনি আছে, দুটো কিডনির মাথার উপরে রয়েছে। কিডনির যেহেতু মাথার উপরে রয়েছে এটাকে সুপ্রা রেনাল, আমাদের কিডনিকে আরেকটা নামে জানা হয় রেনাল। হ্যাঁ, তো রেনালের উপরে যেহেতু এটা রয়েছে তাই একে সুপ্রা রেনাল বলা হয়। তাই অ্যাড্রিনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড। এবং এমার্জেন্সি সিচুয়েশনে যখন তাৎক্ষণিক কোনো ঘটনা ঘটবে, যে আমি আমার সামনে হঠাৎ করে সাপ চলে এসেছে, সেই রকম সিচুয়েশন আমি কি করে নিয়ন্ত্রণ করব, তখন কি করা হয়, এই সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি কি করে কাজ করে, অ্যাড্রেনাল গ্রন্থি কাজ করে থাকে, এবং এর জন্য এটাকে এমার্জেন্সি হরমোনও বলা হয়ে থাকে। এবং অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যে হরমোন ক্ষরিত হয় অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, দুই রকমের হরমোন। তার সাথে সাথে এখানে আরেকটা গ্রন্থি, একটা প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি। প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি। প্যানক্রিয়াস অ্যাকচুয়ালি প্যানক্রিয়াস থেকে দু রকমের ক্ষরণ হয়, একটা হচ্ছে উৎসেচকও ক্ষরিত হয়, আবার হরমোনও ক্ষরিত হয়। এই জন্য প্যানক্রিয়াস হচ্ছে মিশ্র গ্রন্থি। প্যানক্রিয়াস